ওয়েলকাম টু ওয়েস্ট শো। আজকে মূলত যে বিষয়টা আমরা আলোচনা করে বের করে নিয়ে আসার চেষ্টা করব সেটা হচ্ছে ইউরোপিয়ান মার্কেটে রোমানিয়াতে বেশ কিছু ইমিগ্রেশন রুলস, ভিসা রুলস, এমপ্লয়মেন্টের রুলস কিছু চেঞ্জ আসছে। তো এই চেঞ্জগুলো আলোচনার কি ধরনের চেঞ্জ আসছে এবং সেটা ওয়েস্ট প্ল্যাটফর্মের আমাদের যেগুলো অডিয়েন্স আছে বা আমাদের যেসব কর্মী আছে তাদেরকে সচেতন করে এবং তাদেরকে বিষয়গুলো জানানোই আমাদের এই শোর প্রধান উদ্দেশ্য আজকেরটা। তো আজকের বিষয়তে আমাদের সাথে যে গেস্ট আছে সেটা ওয়েস্ট প্ল্যাটফর্মের যে কো ফাউন্ডার শাফি নেওয়াজ। সো ওয়েলকাম শাফি নেওয়াজ। থ্যাংক ইউ ভাইয়া। শাফি, আমরা রিসেন্টলি দেখছি যে রোমানিয়া গভর্নমেন্ট কিছু চেঞ্জ আছে, ইমিগ্রেশন রুলস কিছু চেঞ্জ আছে, ভিসা নীতির কিছু পরিবর্তন আছে, এমপ্লয়মেন্টের কিছু সুযোগের পরিবর্তন আছে। তো আমরা আমাদের অডিয়েন্স গুলাকে এটা জানাবো প্রপার কিভাবে কি ধরনের চেঞ্জ আসে। তো আপনি কি আমাদেরকে একটু ধারণা দিতে পারেন যে প্রথমে ইমিগ্রেশন কি ধরনের পরিবর্তন আসে? জি, থ্যাংক ইউ ভাই। অবশ্যই রোমানিয়াতে তো এখন মোটামুটি 1,40,000 নন ইউরোপিয়ান মানুষজন কাজ করছে। পাশাপাশি আমরা জানি যে 90,000 নতুন কোটা 2026 সালের জন্য গভর্নমেন্ট ইস্যু করলো। এপ্রিলের 27 তারিখে রোমানিয়ান গভর্নমেন্ট কিন্তু একটা নতুন ইমার্জেন্সি অর্ডিন্যান্স কিন্তু পাশ করলো এই বছর। এবং এই 90,000 কোটার এপ্রিলের আগের যারা ছিল তারা তো পুরোনো নিয়মে চলছিল, এরপর থেকে হচ্ছে এটা ইন এফেক্ট হবে আর কি। আর এই অর্ডিন্যান্সটা ফেজে ইমপ্লিমেন্ট হবে। শুরু হবে হচ্ছে workinromania.gov.ro এই পোর্টাল দিয়ে, অর্থাৎ প্রিভিয়াসলি যে IGI পোর্টাল ছিল সেটা পুরোপুরি রিপ্লেস হবে হয়ে এই একটা সেন্ট্রাল পোর্টালের মাধ্যমেই দ্য এন্টায়ার প্রসেস উইল বি কাভার্ড। এন্ড সবচেয়ে বড় মেজর চেঞ্জ গুলোর মধ্যে যেটা আসতেছে সেটা হচ্ছে যে যারা রোমানিয়াতে এমপ্লয়ার তাদেরকে অবশ্যই এই পোর্টালে রেজিস্টার্ড হতে হবে। পাশাপাশি রেজিস্টার যদি সে হয় তাহলে যে সুযোগ সুবিধাগুলো সে পাবে এগুলো খুব লিমিটেড। যদি কোনো এমপ্লয়ার 2 বছর অপারেশনসে থাকে তাহলে তাকে অবশ্যই অথরাইজড হতে হবে। অথরাইজড হওয়ার আরো কিছু এলিজিবিলিটি আছে। বাট আগে অথরাইজ লাগতো না। আগে লাগতো না, আগে জাস্ট একটা অ্যাকাউন্ট খুলে IGI তে যে কেউই অ্যাপ্লিকেশন করতে পারতো। আর এছাড়া হচ্ছে যারা এজেন্সি অর্থাৎ প্লেসমেন্ট এজেন্সি, এই এজেন্সি গুলোকেও কিন্তু একটা রোমানিয়ান গভর্নমেন্ট একটা রুল নিয়ম নীতির মধ্যে নিয়ে আসছে এবং মোটামুটি শক্ত নিয়ম নীতি। এগুলোতে কিছু ফাইন্যান্সিয়াল গ্যারান্টি ইম্পোজ হয়েছে, এটা আমরা সামনে আলোচনার মধ্যে আমরা দেখতে পাবো। বাট মোটামুটি ফাইন্যান্সিয়াল গ্যারান্টি ইম্পোজ করা এমপ্লয়ার এবং প্লেসমেন্ট এজেন্সির উপরে, পাশাপাশি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, পাশাপাশি ভিসার যে আগে ওয়ার্কার ক্যাটাগরি যেটা ছিল D/AM, এটা কিন্তু 2টা ক্যাটাগরিতে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে স্কিলড এন্ড একটা হচ্ছে নন স্কিলড ওয়ার্কার। আগে সবকে একটা দিয়ে যাচ্ছিল সকল এমপ্লয়মেন্ট এক ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন হতো যে কোনো ওয়ার্ক ভিসা, বাট এটা 2টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এটা কিভাবে ডিফাইন করবে বা কারা এর মধ্যে কোন ক্যাটাগরি কার? আচ্ছা, DM যেটা 1 সেই ক্যাটাগরিতে মূলত রেস্ট্রিকশনটা কিছুটা কম। অর্থাৎ আমি যদি DM1 এ অ্যাপ্লাই করতে চাই তাহলে অবশ্যই আমাকে হয় খুব স্কিল্ড ওয়ার্কার হতে হবে, অর্থাৎ যেই স্কিল্ড ওয়ার্কারের ডিমান্ড রোমানিয়াতে আছে, অথবা আমাকে অ্যাথলেট হতে হবে, অথবা আমাকে টিচিং অথবা সায়েন্টিফিক স্টাফ হতে হবে, অথবা মলদোভা, সার্বিয়া অথবা ইউক্রেনের ন্যাশনাল হতে হবে। এই রিকোয়ারমেন্ট গুলো যদি আমি ফুলফিল করি তাহলে কোটা থাক বা না থাক আমার জন্য ওয়ার্ক পারমিট ইস্যু হবে। তার মানে এই 90,000 সেক্ষেত্রে ম্যান্ডেটরি নয় না, এই কোটাতে সে চাইলে ওই গভর্নমেন্ট চাইলে আরো লোক নিতে পারে। এই যে মলদোভার সিটিজেন ন্যাশনালিটি বললে, এখানে কি এই মুহূর্তে বিভিন্ন দেশের যারা রেসিডেন্সিতে আছে তারা কি চাইলে এটা না, ন্যাশনাল হতে হবে। আর যারা নন ইউরোপিয়ান তারা সবাই কিন্তু যদি তারা স্কিল্ড মানে হাইলি স্কিল্ড ওয়ার্কার না হয় তাহলে তারা DM2 ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এখানেও একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে মানে ওয়ার্কারদের জন্য সমস্যা, সেটা হচ্ছে যে রোমানিয়ান গভর্নমেন্ট, রোমানিয়ান যে এমপ্লয়মেন্ট ন্যাশনাল এমপ্লয়মেন্ট এজেন্সি তাদেরকে নির্দেশ দিয়েছে যে একটা অকুপেশন শর্টেজ যে লিস্ট, অর্থাৎ যেই সব কাজের তাদের শর্টেজ আছে যেসব ওয়ার্কারের, সেই লিস্ট পাবলিশ করতে জুনের 11 তারিখের মধ্যে। এটা কি গভর্নমেন্ট করবে নাকি? এটা ন্যাশনাল এমপ্লয়মেন্ট এজেন্সি রোমানিয়ার তারা করবে এবং গভর্নমেন্ট এটাকে অনুমোদন দিবে এবং এই লিস্ট প্রতি 6 মাস পর পর আপডেট হবে। এবং যারা আগে আমরা নন ইউরোপিয়ান যেই সব এশিয়ান ওয়ার্কাররা বিভিন্ন জব রোলে যেত
তাদেরকে অবশ্যই ওই রোলগুলো যদি ওই সময়ে ওই শর্টেজ অকুপেশন লিস্টের মধ্যে না থাকে তাহলে কিন্তু তাদের ওয়ার্ক পারমিটের কাজ হবে না। ও, তার মানে এক কথায় আগে আগে যেরকম যে কোনো কোম্পানি আসছিল, সো কোম্পানিতে যদি ওই দেশের যদি শর্টেজ না থাকে তাহলে ওই কোম্পানি চাইলেও ওয়ার্ক পারমিট ইস্যু করতে পারবে না। পারবে না। আমি যদি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, সেটা হচ্ছে যে ধরেন আমার একজন শেফ দরকার। Okay. এটা হচ্ছে জানুয়ারির 1 তারিখে আমি শেফের জন্য রিকোয়ারমেন্ট নিয়ে আসলাম যে একটা শেফকে আমি হায়ার করব, আমি বাছাই যাচাই করে একজনকে পেলাম খুঁজে। বাট জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে শর্টেজ অকুপেশন লিস্ট, সেখানে ন্যাশনাল এমপ্লয়মেন্ট এজেন্সি বলেছে যে আমার শেফের দরকার নেই, Okay. তাহলে ওই এমপ্লয়ার ওই শেফটাকে রিক্রুট করতে পারবে না। আর তাহলে এটা একটা বড় পরিবর্তন। হ্যাঁ, মানে কিন্তু এখানে আবার আরেকটা যেটা, এই এই একই শেফের রিকোয়ারমেন্ট যদি কোনো সার্বিয়ান, মলদোভান বা ইউক্রেনিয়ান ন্যাশনাল দিয়ে আমি পূরণ করতে চাই অ্যাজ এন রোমানিয়ান এমপ্লয়ার, সেটা কিন্তু আমি পারবো। হুম, হুম, অর্থাৎ DM1 ক্যাটাগরিতে না না ওয়ার্কারকে অকুপেশন লিস্টে থাকতে হবে, না তার কোনো কোটার রেস্ট্রিকশনের দরকার আছে। হ্যাঁ, আর হাইলি স্কিল হলেই বা ওই ধরনের এলিজিবিলিটি পূরণ করলেই সে অ্যাপ্লাই করতে পারছে। এর সাথে ভিসা অ্যাপ্লিকেশনের পরিবর্তন, এটা তো তার মানে এটার সাথে রিলেট করবে ভিসা অ্যাপ্লিকেশন। ভিসা অ্যাপ্লিকেশন ভিসা অ্যাপ্লিকেশন পরিবর্তন কি এই দুইটাকেই অ্যাড্রেস করবে? অ্যাড্রেস করবে, জি। সফি, এখন আমরা শুনছি যে দেখছি যে এমপ্লয়ার এজেন্সিকে গভর্নমেন্ট রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতেছে, বিষয়টা কি একটু যদি ক্লিয়ার করতে পারেন এই রোমানিয়ান এমপ্লয়ার? আচ্ছা, এই নতুন রুলস এর মানে ইমপ্লিমেন্টেশনের সাথে সাথে workinromania.gov.ro এই প্ল্যাটফর্মে প্রত্যেকটা এমপ্লয়ার এবং প্লেসমেন্ট এজেন্সিকে রেজিস্ট্রেশন করতে হবে। এখন কিছু কিছু যারা ছোট এমপ্লয়ার তারা হয়তো রেজিস্ট্রেশন করবে বাট অথরাইজেশন নিবে না। ওকে, অথরাইজেশন হচ্ছে সেকেন্ড স্টেপ, বাট যারা প্লেসমেন্ট এজেন্সি ওদেরকে অবশ্যই অথরাইজেশন নিতে হবে। ওকে, এখন অথরাইজেশন যে জায়গাটা, এখানে যেটা হবে যে যদি এমপ্লয়ার অথরাইজেশন নেয় তাকে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। মিনিমাম তাকে 2 বছর তার কোম্পানিটা যে অপারেশনাল সেটা তাকে প্রুফ করতে হবে। তার ট্যাক্স রেকর্ড, তার উপরে কোনো স্যাংশন নাই, তার অপারেশনাল মানে প্রপার কোম্পানি আছে, অপারেশনস চলতেছে, এগুলো প্রুফ করতে হবে। পাশাপাশি তাকে প্রত্যেকটা ওয়ার্কার, ওভারসিজ ওয়ার্কার অনবোর্ডিং এর জন্য 1000 ইউরো করে জামানত ন্যাশনাল এমপ্লয়মেন্ট এজেন্সিকে দিতে হবে, জমা রাখতে হবে। এটা এমপ্লয়ার কেউ রাখতে হবে? এটা অথরাইজড এমপ্লয়ার যারা তাদেরকে রাখতে হবে। তাদের রাখতে হবে। যারা শুধু রেজিস্টার্ড অর্থাৎ ছোট কোম্পানি তাদেরকে আই মিন হচ্ছে যে যদি কোম্পানি যদি রেজিস্টার্ড প্লাস অথরাইজ হয় তাহলে কোম্পানিগুলো ডিরেক্টলি লোক আনতে পারবে, রাইট? প্লেসমেন্ট এজেন্সির কোনো হেল্প লাগবে না। সেই ক্ষেত্রে যে প্লেসমেন্ট রেজিস্টার্ড এন্ড অথরাইজ হতে হবে, রাইট? ঠিক তেমন এই প্লেসমেন্টের ক্ষেত্রে ম্যান্ডেটরি হচ্ছে যে হ্যাঁ, যারা প্লেসমেন্ট এজেন্সি তাদেরকেও 2 বছর কমসে কম অপারেশনাল থাকতে হবে, তাদেরও এরকম ক্রেডিবিলিটি চেক হবে। পাশাপাশি তাদেরকে প্রতি 250 জন ওয়ার্কারের জন্য প্রথমবার 75,000 ইউরো, এবং তারা যদি মনে করে যে না আমার 250 জনের বেশি আমাকে রিক্রুট করতে হবে, তাহলে হচ্ছে পরের 250 জনের জন্য 50,000 ইউরো করে ন্যাশনাল এমপ্লয়মেন্ট এজেন্সিকে জমা দিতে হবে। তাহলে হচ্ছে এমপ্লয়ার যদি নেয় তাহলে 1000 করে পার ওয়ার্কার অনুযায়ী তাকে পার ওয়ার্কার, জি। আর যদি এই প্লেসমেন্ট এজেন্সি নেয় তাহলে হচ্ছে যে ওই 250 হিসেব করে যেভাবে যেটা হয় না, ভালো, সেটা তারপরে একটা ট্র্যাকের বিষয়টা চলে আসছে। এই অথরাইজেশন আর রেজিস্ট্রেশনের পার্থক্য কি? অথরাইজেশন আর রেজিস্ট্রেশনের বেশ কিছু পার্থক্য আছে। অর্থাৎ প্রথমত হচ্ছে যারা রেজিস্টার্ড কোম্পানি তারা সরাসরি এই যারা নন ইউরোপিয়ান এশিয়ান লেবার, এই ধরনের হাইলি স্কিল ওয়ার্কার ছাড়া অন্য কাউকে হায়ার করতে পারবে না। তাদেরকে যদি এই ধরনের ওয়ার্কার হায়ার করতে হয়, বিদেশি ওয়ার্কার, তাহলে তাদেরকে প্লেসমেন্ট এজেন্সির শরণাপন্ন হতে হবে, এটা একটা বিষয়। তারপর হচ্ছে যারা রেজিস্টার্ড ওয়ার্কার তাদেরকেও কমসে কম 1 বছর মানে ওই কম্প্যাটিবল ফিল্ডে থাকতে হবে। মানে যদি কোম্পানির অপারেশন যদি 2 বছর না থাকে বাট সে অথরাইজ নয়, বাট সে রেজিস্ট্রেশন করেছে, বাট সে চাইলে কি এই প্লেসমেন্ট এজেন্সি দিয়ে লোক নিয়ে যেতে পারবে? তাকে কমসে কম 1 বছর অপারেশনে থাকতে হবে। সেক্ষেত্রে তার আগে সে বিদেশি ওয়ার্কার হায়ারই করতে পারবে না। এটা করার একটা কারণ হচ্ছে যে আমরা জানি বা সচরাচর এই প্র্যাকটিসটা চলে, সেটা হচ্ছে শেল কোম্পানি খোলা। রোমানিয়ান বিভিন্ন ব্যক্তির মাধ্যমে নাম সর্বস্ব কোম্পানি যেটার কোনো অপারেশন নাই, কোনো ট্যাক্স রেকর্ড নাই, কোনো ক্রেডিবিলিটি নাই,
এই ধরনের কোম্পানি খুলে সেটার এগেইনস্টে আগে হচ্ছে কোটার জন্য অ্যাপ্লাই করা হতো, ইস্যু করা হতো এবং ওয়ার্ক পারমিট দিয়ে লোকদেরকে নিয়ে যাওয়া হতো। এবং লোকগুলা যাওয়ার পরে কিন্তু তাদের কোনো কাজও দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না। এবং এটা যারা ওয়ার্কাররা যাচ্ছে, যারা এশিয়া থেকে, তারাও জানে যে তারা গিয়ে কাজ পাবে না, তাদের নিজেদের ব্যবস্থা করে নিতে হবে। অনেকে ইটালি বা অন্যান্য জায়গায় তারা চলে গেছে, এরকম একটা বিষয়। তো এটা যাতে না হয় সেই কারণে এই ব্যবস্থাটা করা। তার মানে এই আগে যে আইজিআই প্রসেস যেত, তার মানে এখনকার এই রেজিস্ট্রেশন অথরাইজেশন পুরো প্রক্রিয়া কি এই ওয়ার্ক ইন রোমানিয়া পোর্টাল থেকে হবে? জি, পুরো প্রক্রিয়াটাই, অর্থাৎ এমপ্লয়ার থেকে শুরু করে প্লেসমেন্ট এজেন্সি থেকে শুরু করে সবাইকেই এই ওয়ার্ক ইন রোমানিয়া এই পোর্টালের মাধ্যমে যেতে হবে। আর থাকবে আইজিআই এর পুরো বিষয়টাই রিপ্লেস হয়ে যাবে। আইজিআই পুরো বিষয়টাই রিপ্লেস হয়ে যাবে। সো এন্ড এটার একটা ডেডলাইন আছে, এটা হচ্ছে অগস্ট 8 মধ্যে এটাকে গভর্নমেন্ট বলছে ইমপ্লিমেন্ট করতে। এন্ড ফেজ বাই ফেজ আরো কিছু নতুন রেস্ট্রিকশন আসবে। মানে এতে আগের থেকে কি চেঞ্জ আসবে আপনি মনে করেন? চেঞ্জ আসবে হচ্ছে যে রোমানিয়ার যে এমপ্লয়ারের যে বিষয়টা ছিল, যে ওইখানকার এমপ্লয়মেন্টের যে বিষয়টা, কাজ আছে কি নাই, ফেক জব, ফেক ওয়ার্ক পারমিট, বা কোম্পানির নাম আছে ওয়ার্ক পারমিট অরিজিনাল বাট কোম্পানি নাই, বা ওইখানকার লোক যাওয়ার পরে দেখতেছে যে এক কাজে যে আরেক রকম কাজ বা স্যালারি মিলছে না, এই বিষয়গুলো কমপ্লিটলি মানে বন্ধ হয়ে যাবে। অর্থাৎ যারা অ্যাকচুয়ালি স্কিল্ড ওয়ার্কার, ভালো ওয়ার্কার এবং নিয়ম মেনে যেতে চায়, ওখানে গিয়ে কাজ করতে চায়, তাদের জন্য এটা বেশ ভালো। সো ভিসা এবং রেসিডেন্সির ক্ষেত্রে কি পরিবর্তন আসছে? মানে এখন কি ভিসার সাথে এমন কোনো বিষয় কি আগে যেরকম স্টিকার দিত, সো ওর সাথে কি এমন কোনো পরিবর্তন আসবে কি? হ্যাঁ, এবার একটা নতুন পরিবর্তন আসবে, সেটা হচ্ছে ভিসা স্টিকারে এখন ওয়ার্কারের রোমানিয়ান আইডি নাম্বার ইনক্লুড করে দিবে ওরা, যেটাকে ওরা সিএনপি বলতেছে। এবং যখন রেসিডেন্ট পারমিট ইস্যু হবে তখন ওরা কিন্তু ওই যে এমপ্লয়ার আছে তার যে রেজিস্ট্রেশন নাম্বারটা, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা তার রেসিডেন্ট পারমিটে থাকবে, যেটাকে সিইউআই নাম্বার বলে। ওকে, তার মানে এক কথায় ওই আগে ভিসা নিয়ে যাওয়ার পরে যে আইডেন্টিটি নাম্বার ইস্যু হতো, সো সে এখন ভিসা ইস্যুর সাথে সাথে এটা ভিসা স্টিকারেই সিএনপি নাম্বারটা পাওয়া যাবে, ওয়ার্কারের আইডি নাম্বারটা ওখানে এটা পাওয়া একটা যাবে। উল্লেখযোগ্য হবে। তো একটা অ্যাডভান্টেজ সে আগে থেকে করছে, এবং রেসিডেন্সিতে সে কোন কোম্পানির আছে সেটাও তো সে ওখানে পেয়ে গেল। জি। এটা একটা বড় পরিবর্তন মনে হয়। জি জি। এই আমাকে আরেকটা বিষয় বলে যে এই এজেন্টের আমাদের বাংলাদেশের যে এই যে পরিবর্তন আসছে, এই পরিবর্তনের সাথে আসলে আমরা যারা বাংলাদেশি এটা কিভাবে অ্যাডপ্ট করতে পারি, বা আমাদের এজেন্টের কি করণীয় উচিত, এজেন্টের কি করা উচিত, এবং যারা রোমানিতে যাওয়ার চিন্তা করছে, জি। যেসব বাংলাদেশি অথবা বাংলাদেশি যে বিভিন্ন দেশে আছে মিডল ইস্টে বা তো তাদেরকে এটার সাথে অ্যাডপ্টিং করতে বা এই প্রসেসের সাথে তাদের এটা সুযোগ আসলো, নাকি তাদের এটার জটিলতা হলো, সো বা কিভাবে অ্যাডপ্ট করবে, কি করা উচিত আপনি মনে করেন? এজেন্টদের আলাদা বলবেন এবং ওয়ার্কার। আমি প্রথমে ওয়ার্কার দিয়ে শুরু করি। রোমানিয়ান এই নতুন আইনে ওরা একটা শর্টেজ অকুপেশন লিস্ট, যেটা আমরা প্রিভিয়াসলি আলোচনা করছিলাম, যে এই শর্টেজ অকুপেশন লিস্ট পাবলিশ করার কথা বলেছে, যেটার দায়িত্ব পেয়েছে ন্যাশনাল এমপ্লয়মেন্ট এজেন্সি। অর্থাৎ ওখানকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে আমাদের কি কি অকুপেশনের শর্টেজ আছে, ঠিক ওই অকুপেশনেই আমরা হায়ার করব। অর্থাৎ আমি যদি একটা লোককে হায়ার করি, যে তাকে আমি হায়ার করেছি শেফ হিসেবে, অথচ ওই সময়ে রোমানিয়ান গভর্নমেন্টের শর্টেজ অকুপেশন লিস্টে শেফের ইয়েটা নাই, তাহলে কিন্তু ওই ওয়ার্ক পারমিটটা প্রসেস হবে না। হ্যাঁ, তো এর একটা উল্লেখযোগ্য ইয়ে হচ্ছে যে ওয়ার্কারের করণীয় হচ্ছে যে শর্টেজ অকুপেশন লিস্টটা সবসময় চেক করা। এটা কোথায় পাবে? এটা ওয়ার্ক ইন রোমানিয়া পোর্টালেই সে সবসময় দেখতে পাবে, এবং এই লিস্টটা ন্যাশনাল এমপ্লয়মেন্ট এজেন্সিকে 6 মাস পর পর আপডেট করার নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা ওটা দেখলে বুঝতে পারবো যে আমাদের যেসব ওয়ার্কার যারা প্ল্যান করে, ওইটা দেখে দেখে নিজেকে প্রিপেয়ার করলেও তো সে আস্তে আস্তে বেটার। হ্যাঁ, ওয়ার্কারদের খেয়াল রাখতে হবে যে তার ওয়ার্ক পারমিটে তার যে জব রোলের কথা লেখা আছে আর শর্টেজ অকুপেশন লিস্টে সেই জব রোলটা আছে কিনা। যদি এখানে মিসম্যাচ হয় তাহলে বুঝতে হবে কোনো একটা ঝামেলা আছে। আমাদের এই যে এজেন্ট যারা ম্যান পাওয়ার পাঠায়, রিক্রুটিং এজেন্সি বা যে কোনো এজেন্ট, সো তাদের এখানে কিভাবে সচেতন করা যায়? বিশেষ করে আমাদের এশিয়ান এজেন্টদের যেটা কথা বলি, সেটা হচ্ছে যে যেই রোমানিয়ান ফার্ম বা যেই লয়ারদের সাথে তারা কাজ করে, এখন কিন্তু চাইলেই যে কোনো লয়ার বা যে কোনো ফার্ম তাদের হয়ে কাজ করতে পারবে না।
অর্থাৎ যে কোনো কোম্পানির হয়ে ভিসা প্রসেসিং মানে ওয়ার্ক পারমিট প্রসেসিংটা কিন্তু করে দিতে পারবে না। কারণ হচ্ছে নতুন আইন অনুযায়ী একটা প্লেসমেন্ট এজেন্সিকে ৭৫,০০০ ইউরো প্রতি ২৫০ জন ওয়ার্কারের জন্য জামানত হিসেবে রাখতে হবে। এবং এটা যে শুধু জামানত রাখলো এবং ২৫০ ওয়ার্কার সে হায়ার করলো তা নয়। এই ২৫০ ওয়ার্কার হায়ার করতে গিয়ে যদি এমন হয় যে এই কাজ করাকালীন এমপ্লয়ার বা বিভিন্ন মানে কোম্পানির কোনো একটা ফল্ট বা কোনো একটা ব্রিচ হয়েছে, যে কারণে ওয়ার্কার ক্ষতিগ্রস্ত হয়েছে, হয়তো তার অসুস্থতা ছিল, ইন্স্যুরেন্সে কাভারেজ পায়নি, তো এই ধরনের কোনো কমপ্লেইন যদি ন্যাশনাল এমপ্লয়মেন্ট এজেন্সির কাছে যায় ওয়ার্কারের তরফ থেকে, তাহলে কিন্তু ন্যাশনাল এমপ্লয়মেন্ট এজেন্সি মানে মোটামুটি ২০০০ ইউরোর মতো করে জরিমানা ওয়ার্কারকে ওয়ার্কারকে দিবে। দিবে এবং এটা ওই জামানত থেকে কাটা যাবে। তার মানে এই যে জামানত, এটা কি এই যে ওয়ার্কারদের রক্ষার জন্য? রাইট, এটা ওয়ার্কারদের প্রোটেকশনের জন্য এজেন্সি থেকে ন্যাশনাল এমপ্লয়মেন্ট এজেন্সি, যেটা মানে ওদের যে গভর্নমেন্ট বডি, তারা জামানত হিসেবে এটাকে রেখে দিবে এবং এখান থেকে বিভিন্ন কমপ্লেন, বিভিন্ন মানে এমপ্লয়ারের সাইডের বিভিন্ন শর্টকামিংস গুলোকে ওরা ফুলফিল করবে। এবং এমন যদি হয় যে ওই ৭৫,০০০ ইউরো শেষ হয়ে গেছে ওই ২৫০ ওয়ার্কারেরই কমপ্লেন ফুলফিল করতে গিয়ে, তখন কিন্তু ন্যাশনাল এমপ্লয়মেন্ট এজেন্সি ওই এমপ্লয়ারকে বা ওই কোম্পানিকে, প্লেসমেন্ট এজেন্সিকে বলবে যে তোমরা আবার রিচার্জ করো তোমাদের জামানত। তাহলে তো বোঝা গেল যে এই ধরনের এই যে আপনার এই ডিপোজিট মানি যেটাকে বলা হচ্ছে, এটা তো এই ওয়ার্কার স্বার্থ রক্ষার জন্য। ওয়ার্কারের কল্যাণে ব্যয় করার জন্য একটা কল্যাণ তহবিল বলতে পারি আমরা। ও আচ্ছা, এটা তো একটা ওয়ার্কারের জন্য একটা সুযোগ বা সুবিধা। হ্যাঁ, এটা একটা ভালো খবর, বাট এই সুযোগে হয়তো দেখবেন যে অনেকে বলছে যে রোমানিয়ার ওয়ার্ক পারমিটের দাম বেড়ে গেছে। এই আমি সেটাই মনে কিন্তু করছিলাম, এরকম কোনো বিষয় নয়। বরং আমি সেটাই মনে করছিলাম যে এখন বরং ওইটা কথা আসবে যে উল্টা টাকা জমা করতে হবে, তোমাকে আরো বেশি টাকা দিতে হবে। না, এটা টাকা এটা তো আসলে তার জন্য, ওয়ার্কারের জন্য, যে Right. তার যদি কোনো অসুবিধা হয়, তার যদি কোনো কমপ্লেন হয় বা তার যদি কোনো হয়, তাহলে তার স্বার্থ রক্ষার জন্য, এটা এমপ্লয়ার অথবা প্লেসমেন্ট এজেন্সির নিজের পকেট থেকে জমা রাখতে হবে এই টাকাটা। আপনার এই আলোচনা থেকে আমাকে আরেকটা বিষয় বলেন তো, যে আমাদের যে এই যে কোনো এজেন্সি যে কাজ করতে পারবে না বললেন, তো এই কারা কাজ করতে পারবে, কারা অথরাইজ, এই লিস্টটা আমাদের এজেন্ট বা রিপোর্টিং এজেন্সি কিভাবে তাদেরকে আইডেন্টিফাই করবে? বাংলাদেশি বা এশিয়ান এজেন্ট যারা, তাদেরকে একটা বিষয়ে এই রুলস এর মাধ্যমে বা এই নতুন আইনের মাধ্যমে সতর্ক করা হয়েছে যে যদি তুমি এশিয়ান কোনো এজেন্ট হও, তোমাকে অবশ্যই চেক করতে হবে যে তুমি যে রোমানিয়ান ফার্ম বা প্লেসমেন্ট এজেন্সির সাথে কাজ করছো বা যে লয়ারের সাথে কাজ করছো, সে যাতে ন্যাশনাল এমপ্লয়মেন্ট এজেন্সি রেজিস্টার্ড থাকে। পাশাপাশি ওদের একটা রেজিস্ট্রেশন বডি আছে RAPS, সেখানেও সেই রেজিস্ট্রেশনটা থাকতে হবে। যদি তারা কোনো আনঅথরাইজড এজেন্সির মাধ্যমে কাজ করে, তাহলে প্রায় ১৫ থেকে ২০,০০০ লেয়ের একটা জরিমানা হতে পারে পার ওয়ার্কার। এটা কার জরিমানা হবে? এটা ওই তখন ওয়ার্কার থেকে আদায় করা হবে। ওকে, তার মানে এটা যাওয়ার পরে মানে এজেন্সি যদি ভুল লোক দিয়ে কাজ করায়, ভুল লোক মিন হচ্ছে যে অথরাইজ নয় ওই দেশের, বা অন্য আনঅথরাইজ কাউকে দিয়ে যদি এই কাজটা করায়, আনঅথরাইজ কেউ যদি আবার অথরাইজ কাউকে দিয়ে সেই কাজটা করায়, তো এখানেও তো একটা মিডিল চলে আসে। সেক্ষেত্রে কোনো জটিলতা আছে? সেক্ষেত্রে তো আপাতত জটিলতা হবে না, যদিও এটা একটা লুপ হোল। আমাদের যেটা ধারণা যে হয়তো বিভিন্ন রকমের লুপ হোলে আইনের মাধ্যমে বের হবে, যেটা মানুষ এক্সপ্লয়েট ঠিক করবে। আছে, এটা লুপহোলই, কিন্তু কোথাও না কোথাও যদি এই অথরাইজ এজেন্সির যদি লিস্ট ডাউন থাকে, তাহলে আবার বাংলাদেশি বা এশিয়ান এজেন্টদের ওয়ার্ক ইন রোমানিয়া যে পোর্টালটা, সেখানেই এটার থাকার কথা, যদি এটা ফুললি ফাংশনাল না। একদম ফুল ওপেন হয়েছে, এটা ওপেন হয়েছে, বাট ফুললি ডেটা এখনো আপডেটেড না, অর্থাৎ অগস্টের ৮ তারিখ থেকে এটা ফুললি ফাংশনাল হবে। ফাংশন। এই আমরা যারা এই যে ভিসা সেগমেন্টে যারা এশিয়ান ভিসা এজেন্টরা যারা কাজ করে, এদের কি কোনো ওয়ার্কের কোনো পরিবর্তন আসবে কিনা, নাকি এদের একই প্রসেসে তারা না, ওদেরও কিছু ওয়ার্কের কিছু পরিবর্তন আসবে। এর সবচেয়ে বড় দিকটা হচ্ছে যে আগে যেমন একটাই ক্যাটাগরিতে ভিসা অ্যাপ্লিকেশন করা হতো, এখন কিন্তু ওই জব রোলের সাথে মিল রেখে তাদেরকে DMA D/AM1 নাকি D/AM2 এই ক্যাটাগরি বুঝে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার সময় দেখতে হবে যে শর্টেজ অকুপেশন লিস্টে ওই জব রোলের সাথে শর্টেজ অকুপেশন লিস্টে থাকা রোলগুলোর ম্যাচ আছে কিনা। থ্যাংক ইউ। সো মেইনলি আমরা যে বিষয়গুলো আলোচনা করে বের করতে চেষ্টা করলাম, সেটা হচ্ছে রোমানিয়ার বেশ কিছু পরিবর্তন আসছে।
ওদের ইমিগ্রেশন ভিসা সবকিছু মিলে সেটা আপনারা বুঝে গেলেন। তো আমাদের আসলে মেইনলি দরকার আসলে পরিবর্তন যখন আসে তখন পরিবর্তনের সাথে আমাদেরকে পরিবর্তন অনুযায়ী চিন্তা করে যাওয়া, কিভাবে ওটাকে ওভারকাম করবো এবং পরিবর্তন কি আসছে এটা জানা থাকলে কোন ভাবে যাওয়া যাবে একটা সঠিক পরিকল্পনা করা যায়। তো এই পরিকল্পনা মাফিকটাই যারা রোমানিয়া নিয়ে প্ল্যান করছেন তারা এই পরিকল্পনা মাফিক জেনে বুঝে প্ল্যান করলে আপনারা সাকসেস হতে পারবেন। সো থ্যাংক ইউ সবাইকে।